ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে বললেন সিইসি, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সীমান্ত রক্ষায় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সার সংকটে বিপাকে চাষিরা, পেঁয়াজের ফলনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রথম খুলনার সুশোভন, বাবার কাছে পড়েই এই সাফল্য। সারা দেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কেন্দ্র দখল সহ ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় ইসি। রিপোর্ট শিউলি শবনমের। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সেমন্তী বিশ্বাস পরিবর্তিত বাংলাদেশে অনেক আগ্রহ আর প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো ভোটার হলেন। সুষ্ঠু নির্বাচনের আশা করব এবং আশা করব যে নির্দ্বিধায় ভোট প্রদান করে দেশের সঠিক যে জনপ্রতিনিধি তাকে নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। সোমবার সকালে সাভারে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রমে। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনি অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। তথ্য সংগ্রহকারীদের শতভাগ নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দেন ইসি। আপনারা সঠিক তথ্য তুলবেন। যেমন কেউ যদি বলে আমার নাম জামাল, কানে শুনবেন কামাল, হাতে লিখবেন কামাল, তা কিন্তু না। কানে যেটা শুনবেন হাতেও সেটা করবেন, দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন। গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নারী ভোটার বাড়ানো, ভুয়া ভোটার, দ্বৈত ভোটার, বিদেশি নাগরিকরা যাতে ভোটার না হতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ইসির। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া। বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়ে আশাবাদী হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন তথ্য সংগ্রহকারীরা। একটা বাড়িতে যে একটা গেট নক করলে তারা খুলতেই চায় না অচেনা মানুষ দেখলে। আমরা বলি, যদি আপনার যে বন্ধের প্রয়োজন হয়, আপনাদের ছুটি থাকে, চাকরি করেন, যদি আপনাদের বন্ধের প্রস্তাব শুক্র শনিবার আমরা আসবো, আপনারা বলেন কোন সময় আসবো, আমরা ফোনে তাদের সাথে যোগাযোগ করি। দেশব্যাপী এই কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করছে ইসি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। সোমবার সকাল ১০টায় আটক কার্গো ৩টির মধ্যে ২টি বাংলাদেশ মিয়ানমার নাফনদ জলসীমার নাইখংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী ৩টি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। সেগুলোতে ৫০,০০০ বস্তা শুটকি, সুপারি, কপি সহ বিভিন্ন মালামাল রয়েছে। টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকালে আটক কার্গো জাহাজের ২টি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সকল হত্যা মামলা বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষে দ্রুত গ্রেফতার পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে সড়ক পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২ সদস্যের একটি দল। এ সময় দলের প্রধান ব্যারিস্টার এস.এম. মইনুল করিম বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। তিনি আরও বলেন, ঘটনার স্কেচ ম্যাপ তৈরি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে হত্যার সকল ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করবে এই তদন্ত দল। আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এদিকে সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন শান্ত। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শনিবার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের সাথে সীমান্তবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। রোববার দিনভর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মাঠে কাজ করতে দেখা যায়। ঘটনার পর সীমান্তের দুই পাশে সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। তবে সংঘর্ষের জন্য বিএসএফকে দোষারোপ করছে সাধারণ মানুষ। বিএসএফ ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ভুট্টা কেটেছে, তারপরে শস্য খাত অনেক নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। শনিবার ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে 40টি আম গাছ ও অর্ধশতাধিক বড়ই গাছ কেটে ফেলার ঘটনায় সীমান্তে সংঘর্ষ হয়। এতে আহত হয় 5 বাংলাদেশি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবনে বেড়েছে দুর্ভোগ। শীতে শ্রমজীবী মানুষ, বয়স্ক আর শিশুদের দুর্ভোগের মাত্রা সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সপ্তাহ জুড়ে জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে তাপমাত্রা। সন্ধ্যা হতে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস। এতে ভোগান্তি বেড়েছে দুস্থ, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের। এদিকে শহরের মোটা কাপড়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। ঠান্ডা, ঘর থেকে বার হওয়া যায় না, কোনো কাজ কাম করা যায় না। ঠান্ডার কারণে যখন মানুষ ভ্যানে চড়তেছে না, আমাদের সংসারে অনেক কষ্ট হইতেছে। সিরাজগঞ্জে কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের মাত্রা। দুর্ভোগ বেড়েছে শিশু ও বৃদ্ধদের। এদিকে গরম কাপড় সংকটে জেলার যমুনা তীরবর্তী কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। শীতে তো মনে করেন কাপড় এখন কেনার টেই নেই। কোন ঠান্ডা গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যায়, বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে হয়। গেল কয়েকদিন বগুড়ায় হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। এতে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া গড়ে 90% শিশুই ভর্তি হচ্ছে ডায়রিয়া নিয়ে। শীতজনিত রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতিদিন শিশু ওয়ার্ডে 10 থেকে 15 জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, শিশু বাচ্চা ভর্তি হচ্ছে। অনেকে শীতের কারণে ভোরে কুয়াশার মধ্যে থাকে, এগুলো আমরা নিষেধ করছি। চুয়াডাঙ্গায় কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজবাড়ীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ।
দামও রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। তবে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে কৃষকরা। রাজবাড়ীর বাজারে আলু 25 টাকা, বেগুন 20 টাকা, ফুলকপি 10 থেকে 15 টাকা, টমেটো 30 টাকা, পেঁয়াজ 40 টাকা, বাঁধাকপি 10 থেকে 15 টাকা, কাঁচামরিচ 50 টাকা, ব্রোকলি 20 টাকা ও মূলা 5 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এদিকে চাষিরা বলছেন অতিমাত্রায় দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন ও মরিচের। ফলে আবাদের খরচ না ওঠায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। সার সংকটে বিপাকে ঝিনাইদহের চাষিরা। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে চাহিদার তুলনায় ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না সার। বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। কৃষি বিভাগও নিচ্ছে না খোঁজ খবর। এই অবস্থা চলতে থাকলে পেঁয়াজের ফলনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শৈলকুপার পাইকপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী 5 বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ। ভালো ফলনের আশায় পরিচর্যাও করছেন তিনি, কিন্তু সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তিত তিনি। সারটা সরকারি রেট বলে শুনি 1350, এরা 2200-2500 গোপনে বেছে গেলি কয় নেই ওটা। শুধু ইউসুফ আলী নন, সার সংকটে দুশ্চিন্তায় অন্য চাষিরাও। অভিযোগ, ডিলারদের কাছে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা, অথচ চড়া দামে মিলছে খোলা বাজারে। সরকার রেট দিয়েছে একটা 1050, ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব, ওই দিন গেলে পরে বলতেছে নাই। ডিলারের দিচ্ছে 1050 টাকা এক বস্তা। একজন পেঁয়াজ লাগাইছে 10 বিঘা বই, তার দরকার 20 বস্তা। তো 10 ভাগের 1 ভাগ সারও পাচ্ছি না। সার মানে ঠিক মতো না বলে তো আমাদের ফসলে ফলন ভালো হবে না। পেঁয়াজে প্রচুর সার লাগে, যে পরিমাণ সার প্রয়োজন সেই পরিমাণ সার এখানে আসতেছে না। দোকানে গেলে পাওয়া যাচ্ছে 1350, আর এই জায়গায় 1050 দিচ্ছে বলে তো আমরা তো পাচ্ছি না ঠিক মতো। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় এই সংকট। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগ, বলছে কৃত্রিম সংকট তৈরি হলেও শিগগিরই তা কেটে যাবে। আমাদের সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,000 হেক্টর। তাতে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের বেলকুচির মেঘুল্লায় নিখোঁজের 3 দিন পর যমুনার খাল থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মেঘুল্লার যমুনার খালে মরদেহটি ভেসে উঠলে পুলিশ এসে উদ্ধার করে। বেলকুচি থানার ওসি আব্দুল বারিক জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম আবু বকর সিদ্দিক। সে চালা হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জানুয়ারি দুপুরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী। দুপুরে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন কোটার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি এবং বিভিন্ন চাকুরিতে নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। 24 ঘন্টার মধ্যে কোটায় ভর্তিতে সুযোগ পাওয়া সব ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন তিনি। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মেডিকেল শিক্ষার্থী সহ শিক্ষার্থীরা অংশ নেন। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, গণ অভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্য বইয়ে পুনঃস্থাপন সহ আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদ। দুপুরে মিছিল শেষে সমাবেশে 4 দফা দাবি তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা বলেন, এই গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা জুলাই অভ্যুত্থান ও অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না। স্বাধীনতা 54 বছর পরেও আদিবাসীদের অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে। এ সময় আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল করে সম্পৃক্ত সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠন করার দাবি জানান তারা।
পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন পাড়া দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়। সকালে লতা চাপলি নয়াপাড়ায় ঢাকা কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন করেন শতাধিক রাখাইন নারী পুরুষ। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি মহিপুরের আবু তাহের গাজী রাখাইনদের প্রায় 200 বছরের পুরনো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা করছেন। গতকাল তিনি লোকজন নিয়ে এসে পাড়ায় পিলার স্থাপন করেছেন। এ সময় আগামী 48 ঘন্টার মধ্যে এসব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন রাখাইন নেতারা। গাজীপুরের বাসনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। দুপুরে বাসন শ্রমিক দলের উদ্যোগে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, প্রকৃত দেশপ্রেমিক। এ সময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান। এতে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার, বাসন বিএনপির নেতা তানভীর সিরাজ, মহানগর শ্রমিক দলের নেতা ফয়সাল আহমেদ সরকার সহ নেতারা। মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান পেয়ে দেশ সেরা হলেন খুলনার সুশোভন বাসার। পরীক্ষায় 90.75 নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন তিনি। স্বনামধন্য স্কুলে না পড়ে বাবার কাছে পাঠের সহায়তা নিয়ে সুশোভনের অধ্যাবসায় এনে দিয়েছে এই সাফল্য। দেশ সেরা হওয়ায় অভিনন্দনের বন্যায় ভাসছে পুরো পরিবার। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সুশোভন। আজ স্বপ্নরা তার যেন আকাশ ছুঁয়েছে। সুশোভনের ছোটবেলা কেটেছে খুলনার বয়রা এলাকায়। নিম্নবিত্ত পরিবারে বেড়ে উঠলেও হাল ছাড়েনি সে। অধিকাংশ সময় কাটত তার বই নিয়ে। গৃহশিক্ষক ছাড়াই স্কুল শিক্ষক বাবার সহায়তা ও মায়ের অনুপ্রেরণায় গণ্ডি কাটিয়েছে স্কুলের। 2022 সালে টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও 2024 সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন সুশোভন। দুটোতেই পান গোল্ডেন A+। এরপর 2024-25 শিক্ষাবর্ষের MBBS পরীক্ষায় 90.75 নম্বর পেয়ে দেশে শীর্ষস্থান অর্জন করেন তিনি। যতই সহায়ক বই পড়ুক, যতই কোচিং করুক, মূল বই যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তার কোনো কাজ হয় না, তাদের পরিশ্রমটা আসলে বিফলে যায়। ছেলের এমন সাফল্যে খুশি মা বাবা। ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। সুশোভনের সাফল্যে আনন্দিত স্বজনেরাও। ছোটবেলা থেকে ওর মাস্টার লাগেনি, ওর নিজে একা একাই চেষ্টা করে পড়াশোনা করেছে। নাতি তো আমাদের এরকম রেজাল্ট করে খুবই আমরা তো আশাই করেছি। শুধু ভালো চিকিৎসকই না, দেশ গড়ায় অবদান রাখবে বলে জানান সুশোভন। আলাদা হাসপাতাল করার ইচ্ছা আছে তাদের। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছোট ছোট টিলা আর কৃত্রিম বনের নৈসর্গিক দৃশ্যের বাবুডাইং প্রকৃত প্রেমীদের পছন্দের জায়গা, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বরেন্দ্রভূমির এই সুন্দর স্থানটি দীর্ঘদিনেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে পাহাড় সদৃশ্য নৈসর্গিক সৌন্দর্যের বাবুডাইং। চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়িতে প্রায় 200 একর আয়তনের এই জায়গায় রয়েছে 26টি টিলা। 1986 সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের আওতায় তৈরি করা হয় কৃত্রিম বনায়ন। এরপর থেকেই সুন্দর এই জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। এই অঞ্চলের আসলে ইকো পার্কটাই যেহেতু সরকারি জায়গা আছে এবং কমিউনিকেশন ভালো, এখানে লেক আছে এবং বিভিন্ন টিলা আছে, শুধু উদ্যোক্তার দরকার। এখানে আসলে সবার মন এমনি ভালো হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের মানুষ এখানে পিকনিক স্পটের জন্য আসে। এখানে নিরিবিলি, এটা খুব ভালো লাগে, কিন্তু পানির ব্যবস্থা নাই, খুব কষ্ট হয়। মেয়র করেছিলেন, পানির ব্যবস্থা করেছিলেন, ট্যাপের ব্যবস্থা করেছিলেন, সবই ছিল, কিন্তু টয়লেটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে হয়তো কিছু অবুঝ লোক বা হয়তো যারা বুঝে নাই তারা জিনিসগুলো নষ্ট করে ফেলেছে।
পরিবেশবাদীরা বলছেন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বাবুডাইং গুরুত্বপূর্ণ স্থান। সাবেক পর্যটন প্রতিমন্ত্রী একে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাকৃতিক কারণেই বাবুডাইং জীববৈচিত্র্যের একটা আধার, এটার গুরুত্ব অপরিসীম। ফলে এটি যদি সংরক্ষণ করা যায় তাহলে বাবুডাইং বাংলাদেশের একটা অন্যতম টুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হবে। সচিব সাহেব কথা বলছেন, ওইটাও কিভাবে পর্যটন কাজে ব্যবহার করা যাবে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ খুব দ্রুত নেব। গত বছর বাবুডাইংয়ে ব্রাউন ক্রেক পাখির আগমন ঘটে, যা বাংলাদেশে 120 বছরেও দেখা যায়নি। জায়গাটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে বললেন সিইসি, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সীমান্ত রক্ষায় বিজিবিকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি সরকারের, শান্ত চৌকা ও কিরণগঞ্জ। সার সংকটে বিপাকে চাষিরা, পেঁয়াজের ফলনে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।